হ্যালো ফ্রেন্ডস, এগ্রিকালচার 2.0 সকলকেই স্বাগত। পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা ম্যাথের প্র্যাকটিস সেটে নিয়ে চলে এসেছি। এটা আমাদের 8 নাম্বার সেট। এর আগে অলরেডি কিন্তু আমরা 7টি সেট করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। আর প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। এটার পিডিএফও দিয়ে দেবো, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত টাইপের কোশ্চেনই কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। আর প্রত্যেকটি কোশ্চেন বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি এবং সাথে সময় বাঁচিয়ে কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় সেটাও কিন্তু আমাদের আলোচনার মধ্যেই থাকছে। তো চলুন শুরু করবো, আর কোন টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আশা করব এটাতে ঠিকঠাকভাবে রেসপন্স আমি পাবো, কারণ এর আগের ভিডিওগুলিতে কিন্তু রেসপন্স পাইনি। যারা এখনও পর্যন্ত দেখেনি অবশ্যই দেখে নিন। তো চলুন শুরু করবো। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখে নেব। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, যদি একটি ব্যাংক 20% লাভ্যাংশ দেয়, অর্থাৎ 100 টাকায় 20 টাকা লাভ দেয়, অর্থাৎ এটাই আমাদের সিম্পল ইন্টারেস্টের মান, অর্থাৎ 100 টাকায় 20 টাকা সুদ দেয়, তাহলে একজন ব্যক্তি 150 টাকায় 100 টাকার শেয়ার কিনলে কত শতাংশ সুদ পাবেন, অর্থাৎ যে আর কত হারে সুদ দিচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে অ্যাকচুয়ালি যে শেয়ারটা ছিল তার দাম হচ্ছে 100 টাকা, কিন্তু যখন শেয়ারটার দাম বেশি ছিল তখন ব্যক্তি শেয়ারটিকে কিনেছিল কত টাকায়, 150 টাকায়, অর্থাৎ 100 টাকার শেয়ার তিনি 150 টাকায় কিনেছেন, অর্থাৎ এখানে যে প্রিন্সিপাল সেটা হচ্ছে 150 হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি তিনি যে সুদ পাবেন, অর্থাৎ এসআই এর মান, সেটা এই 100-র উপর ডিপেন্ড করবে। তাহলে 100 টাকায় তিনি কত টাকা পাচ্ছেন, এখানে আমরা দেখলাম 20 টাকা। তাহলে এসআই ইকুয়াল টু PTR/100, এই সূত্রে যদি আমরা ফেলাই তাহলে এখানে আমরা এসআই এর মান কত পাচ্ছি, এই সূত্রে ফেললে এসআই এর মান 20, পি এর মান 150 ইন্টু টি এর মান 1 বছর ইন্টু আর এর মান আমাদের নির্ণয় করতে হবে বাই 100। 0 0 ক্যান্সেল আউট হচ্ছে, যদি 5 দিয়ে ক্যালকুলেশন করি 3 এবং এখানে পাবো 4, তাহলে আর ইকুয়াল টু 40/3, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 13.33%। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এখানে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, 3 বন্ধু ABC, তাদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 3:5:7। আজ থেকে 25 বছর পর A এবং B এর বয়সের অনুপাত হবে 4:5। 25 বছর পর C এর বয়স কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা A আর B নিয়ে ক্যালকুলেশন করব, যেহেতু আমাদের 25 বছর পরে শুধুমাত্র A আর B এর বয়সের অনুপাতটা দেওয়া আছে। A B বর্তমান বয়সের অনুপাত 3:5, 25 বছর পরে কত হচ্ছে 4:5। এখানে আমরা দেখতে পাচ্ছি এদের যে গ্যাপ সেটা 1 আর এখানে 0, কিন্তু আমাদের টোটাল যে বছর সেটা 25 বছর আছে, উভয় ক্ষেত্রেই সেম, তাহলে সমান করে নিতে হবে গ্যাপটা। 3 এবং 5-এর ডিফারেন্স কত, 2, আর এখানে ডিফারেন্স কত, 1। তাহলে আমরা এখানে 1 নম্বর যে রেশিও সেটাকে 1 দ্বারা এবং 2 নম্বর যে রেশিও সেটাকে 2 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা কত পাই, এখানে 3:5। এখান থেকে কত পাচ্ছি, 25 বছর পর 8:10। তাহলে এদের যে গ্যাপ সেটা কত চলে আসছে, 5, এখানেও 5, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে যে বছরের গ্যাপ সেটা কত ছিল, 25। তাহলে আমরা 5 = 25 লিখতে পারি কোশ্চেন অনুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে 5-এর মান এখানে কত বলা হচ্ছে, 25, 1-এর মান কত হয়ে যাবে, 5। তাহলে A আর B এর বর্তমান যে বয়স সেটা কত হয়ে যাবে, 3 × 5 এবং 5 × 5। A আর B এর যে রেশিও সেটা উভয়ের সাথে যদি আমরা 5 গুণ করি, সি এর যে রেশিও সেটার সাথে আমরা 5 গুণ করব, কারণ এদের যে অনুপাত সেটা আমাদের 3:5:7 এই আকারে নিয়ে আসতে হবে। যেহেতু এই দুটোর সাথে 5 গুণ করতে, তাহলে সি এর সাথে আমাদের 5 গুণ করতে হবে। তাহলে সি এর বর্তমান বয়সটা কত হয়ে যাচ্ছে, 5 × 7 = 35 বছর। 25 বছর পর কত হবে, যোগ 25, অর্থাৎ কত পাচ্ছে এখানে, 60। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে,
একটি ক্লাস পরীক্ষায় 200 জন শিক্ষার্থীর মধ্যে 62% হিন্দিতে এবং 58% ইংলিশে পাশ করেছে। উভয় বিষয়ে 25% শিক্ষার্থী ফেল করলে উভয় বিষয়ে কতজন পাশ করেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে একটি বক্স আমি আঁকলাম ফার্স্টে। এটার মধ্যে টোটাল 100 জন শিক্ষার্থী আছে, এটা আমি ধরে নিচ্ছি। এবং ফার্স্ট ইংলিশ, এটা হচ্ছে ইংলিশের বক্স, আর এটা হচ্ছে হিন্দির বক্স। এবং এই যে কমন জায়গাটুকু ইংলিশ এবং হিন্দি উভয়েই পাস বা ফেল করেছে, যেটা নিয়ে ক্যালকুলেশন করব সেটার মান। তো আমরা এখানে ফেল নিয়ে ক্যালকুলেশন করব 25%, অর্থাৎ 100তে কতজন ফেল করেছে? 25 জন। অর্থাৎ ইংলিশ এবং হিন্দি উভয়তে কতজন ফেল করেছে? 25 জন। অর্থাৎ এই যে কমন জায়গাটুকুর ভ্যালু কত হয়ে যাবে? 25। তাহলে টোটাল এখানে টোটাল যে ইংলিশটা বলা ছিল, টোটাল ইংলিশে কতজন পাস করেছিল? 58%। তাহলে ফেল করেছিল কত? এখানে যেহেতু আমরা ফেল নিয়ে ক্যালকুলেশন করছি, ফেল করেছিল কত? 100 মাইনাস 58, অর্থাৎ 42%। অলরেডি এর মধ্যে কিন্তু 25 ঢুকে গেছে, বাকি জায়গাটুকু কত পার্সেন্ট আছে? 42 মাইনাস 25 করলে কত পাই আমরা? 42 মাইনাস 25, 7 আর 1 17, অর্থাৎ এটার মান কত হয়ে যাবে? 17%। 100তে কত? 17 হবে। টোটাল এই জায়গাটুকু আছে হিন্দি, এর ভ্যালুটুকু বলা হয়ে গেছে 25। তাহলে এই পোর্শনটুকু কত হয়ে যাবে? 62% হিন্দিতে পাস করেছে, ফেল করেছে কত? 38%। তাহলে 25 অলরেডি ঢুকে বসে আছে কমন জায়গাতে, বাকি যেটুকুনি আছে সেটার ভ্যালু কত হয়ে যাবে? 38 মাইনাস 25, অর্থাৎ 13 হয়ে যাবে। তাহলে এখন ইংলিশ এবং হিন্দি মিলে টোটাল কতজন ফেল করেছে? 17 যোগ 25 যোগ 13, অর্থাৎ টোটাল 55 ফেল করেছে 100তে, অর্থাৎ 100%, 55% ফেল করেছে। তাহলে বাকি যে জায়গাটুকু আছে কতজন, এটুকু আমাদের পাশের ভ্যালু, পাস করেছে যে কতজন সেটা এই বাইরের পোর্শনে পাস করেছে। তাহলে কতজন? 100 মাইনাস 55, অর্থাৎ 45 জন পাস করেছে। 100তে 45 জন পাস করেছে, 200তে কত পাস করবে? 45 মাইনাস 100 ইন্টু 200, 0 0 ক্যান্সেল আউট হচ্ছে, 45 গুণ 2 কত হয়? 90। তো সঠিক অ্যান্সার হচ্ছে 90 জন উভয় বিষয়ে পাস করেছে। 1 নম্বর অপশান এখানে রাইট অ্যান্সার। তো বোঝানোর জন্য এত কিছু ডিসকাস করলাম, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে এখানে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে 234 এবং 39। যদি একটি সংখ্যা 60 এবং 110-এর মধ্যে থাকে তাহলে সেই সংখ্যাটি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে যেহেতু গসাগু বলা আছে 39, তাহলে দুটো সংখ্যা আমরা ধরে নিই 39A আর 39B, যেখানে A আর B পরস্পরের মৌলিক। তাহলে এখান থেকে আমরা দুটো সংখ্যা তো ধরে নিয়েছি, এলসিএম কত পাবো এখান থেকে? 39 ইন্টু A ইন্টু B, যেটার ভ্যালু বলা আছে এলসিএম 234। 39 দিয়ে ক্যালকুলেশন করলে কত হয়? 6। অর্থাৎ A আর B, অর্থাৎ দুটি সংখ্যার যে মৌলিক সংখ্যা দুটো ধরেছিলাম, দুটো সংখ্যা তো 39 ইন্টু A আর 39 ইন্টু B, যে মৌলিক সংখ্যা দুটো ধরেছিলাম তাদের গুণফল হয়ে যাচ্ছে 6। অর্থাৎ A আর B এর গুণফল যদি 6 হয় তাহলে মৌলিক সংখ্যার কটি সেট পাবো? একটা 1 আর 6 এটা হতে পারে, আর একটা 2 আর 3 এটা হতে পারে। তাহলে দুটি সেট পাবো। সংখ্যাগুলো কি হতে পারে? দুটো সংখ্যা 39 গুণ 1 39, এবং 39 বি এর মান 6 যদি হয় তাহলে 39 গুণ 6 অর্থাৎ 234। আর একটি এখানে বলেছে একটি সংখ্যা 60 এবং 110-এর মধ্যে, এখানে 60 আর 110-এর মধ্যে কোনো সংখ্যাই নেই, তো এটা আমাদের অ্যান্সার হবে না। সেকেন্ড 39 গুণ 2 অর্থাৎ 78, আর একটা 39 গুণ 3 117। এখানে আমরা দেখতে পাচ্ছি 60 আর 110-এর মধ্যে একটা আছে 78, তাহলে সেই সংখ্যাটি কত হয়ে যাবে? 2 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? একটি ট্রেন 110 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 13.5 সেকেন্ড এবং 205 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 18.25 সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত? এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে ট্রেনের যে গতিবেগ সেটা তো
সেটা তো সেম থাকবে। তাহলে গতিবেগ দুটো আমরা যদি সমান করে দিই তাহলে এখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব। আমরা ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, টোটাল যে লেন্থ সেটা কত হয়ে যাবে প্রথম প্ল্যাটফর্ম অতিক্রম করতে 110 প্লাস এক্স, যেহেতু 110 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম ছিল। তাহলে এখান থেকে আমরা যে ট্রেনের গতিবেগ এস, এটার মান কত পেয়ে যাব? আমরা কি জানি এস ইকুয়াল টু ডি বা এল বাই টি। এখানে যেহেতু ট্রেনের কথা বলছি তাহলে লেন্থ নিয়ে ক্যালকুলেশন করব। 110 প্লাস এক্স বাই কত হবে টি, টি এর মান কত 13.5। আর সেকেন্ড প্ল্যাটফর্মের ক্ষেত্রে 205 প্লাস এক্স বাই কত সময় লেগেছে, কত সেকেন্ড 18.25। এই দুটো সমান করে দেব যেহেতু উভয়ই ট্রেনের গতিবেগ। তাহলে এখান থেকে যদি আমরা একটা পয়েন্ট তুলি, এখান থেকে দুটো পয়েন্ট তুললে একটা 0 উপরে যাবে তো 10 উপরে যাবে। ক্যালকুলেশন করলে 5 দিয়ে 27, আর এটার ক্যালকুলেশন করলে 3, 6, 5। যদি 5 দিয়ে ক্যালকুলেশন করি 2, এখানে কত পাচ্ছি 73। তাহলে 110 ইন্টু 73 অর্থাৎ 8030 প্লাস 73 এক্স ইকুয়াল টু 205 ইন্টু 2 করলে 410 পাই। 410 ইন্টু 27 করলে 11070 পাই, প্লাস 27 ইন্টু 2 করলে 54 এক্স। তো এখান থেকে আমরা 73 মাইনাস 54 এক্স অর্থাৎ 19 এক্স ইকুয়াল টু 1070 মাইনাস 8030 কত হয় 3040। তো 19 দিয়ে ক্যালকুলেশন করলে 160 অর্থাৎ এক্সের মান কত পাচ্ছে এখান থেকে 160। আমাদের কি বার করতে হবে? ট্রেনের গতিবেগ কত ছিল, যে কোনো একটিতে আমাদের এক্সের মান বসালেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা 110 প্লাস 160 কত পাই 270 বাই 13.5। শূন্য পয়েন্ট তুললে উপরে একটা 10 পাই। যদি ক্যালকুলেশন করি এখানে 5 দিয়ে 2 আর এখানে 27 দিয়ে ক্যালকুলেশন করলে 10 অর্থাৎ 20 কিমি পার আওয়ার, 20 মিটার পার সেকেন্ড এটা বেরিয়েছে, কারণ আমরা এতক্ষণ ধরে মিটার পার সেকেন্ডে ক্যালকুলেশন করছিলাম। 20 ইন্টু 18/5 করতে হবে। 5 দিয়ে ক্যালকুলেশন করলে 4, 4 18 কত হয়ে যাচ্ছে 72। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 1 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হবে। 1 নম্বর অপশন 72 কিমি পার ঘন্টা। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, পরিসীমা 28 সেমি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো আয়তক্ষেত্র যেটার একটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে 10 সেমি। তো আমরা পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি? যদি দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই ধরে নিই, 2 গুণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 28 পাই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 14 পাই। এখন এটা এ বি সি ডি যদি নাম দিই, এখান থেকে আমরা বলতে পারি এসি এ স্কোয়ার ইকুয়াল টু এ বি এ স্কোয়ার প্লাস বিসি এ স্কোয়ার। অর্থাৎ এসি এর মান যদি আমরা পি ধরি, পি স্কোয়ার ইকুয়াল টু কত পাই এখানে এ বি এর মান এক্স স্কোয়ার আর বিসি এর মান ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখান থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2ab। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে আমরা ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এক্স ইন্টু ওয়াইয়ের মানটাই আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো এই মানটা নির্ণয় করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি পি স্কোয়ার ইকুয়াল টু 14 তার স্কোয়ার। পি এর মান কত? কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, তো 10 তার স্কোয়ার ইকুয়াল টু 14 তার স্কোয়ার মাইনাস 2xy। তাহলে 2xy ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 1 9 6 14 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার হচ্ছে 100 অর্থাৎ 96। 2 দিয়ে যদি আমরা এখানে কাটি কত পাবো?
4 আর 8 অর্থাৎ 48 সেমি স্কোয়ার, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 সেমি স্কোয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে 40টি সংখ্যার গড় 71, যদি 100 সংখ্যাটা 140 দ্বারা প্রতিস্থাপিত হয়ে তবে গড় কত বাড়বে। তো এখানে টোটাল কত বৃদ্ধি পাচ্ছে, 100, এই আগে যেটা ছিল 100 এখন সেটাকে প্রতিস্থাপিত করে 140 করা হয়েছে, তো টোটাল এখানে 40 বৃদ্ধি পাচ্ছে, তাহলে টোটাল 40 বৃদ্ধি পাচ্ছে। গড় কত বৃদ্ধি পাচ্ছে, 40টি সংখ্যা ভাগ 40, এটা হচ্ছে গড় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ গড় 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, 4 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলছে এখানে, কোশ্চেন একটি ব্যাগে 50 পয়সা, 10 পয়সা আর 25 পয়সার মুদ্রার অনুপাত আছে 3:2:1, যেখানে সব মিলিয়ে 60 টাকা থাকে, তাহলে 5 পয়সার মুদ্রা কতগুলো আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 5 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা আর 25 পয়সা ছিল। কয়েনের অনুপাতটা কত ছিল, রেশিও 3:2:1, তাহলে ভ্যালু কত হয়ে যাবে, 5 পয়সা ইকুয়াল টু আমরা কত জানি 1/20 টাকা, 10 পয়সা ইকুয়াল টু আমরা জানি 1/10 টাকা, 25 পয়সা ইকুয়াল টু আমরা জানি 1/4 টাকা। তাহলে এখানে 5 পয়সা যদি 3টি কয়েন থাকে তাহলে কত টাকা হবে, 3/20 টাকা। 10 পয়সা যদি 2টি কয়েন থাকে কত টাকা হবে, 2/10 টাকা। আর 25 পয়সা যদি একটি কয়েন থাকে কত টাকা হবে, 1/4 টাকা। তাহলে এদের যে সমষ্টি সেটার মান বলা আছে 60, তাহলে এখান থেকে আমরা লসাগু পাই 20, 3, 4 আর 5, 5 আর 4 9, অর্থাৎ 12/20 ইকুয়াল টু কত পাচ্ছি 60। যদি 7 দিয়ে কাটি 5 বারং 60, তাহলে এখান থেকে 1-এর মান কত পাচ্ছি 100। এখন কি বলছে 5 টাকার কতগুলো মুদ্রা আছে, কতগুলো আছে 3, তাহলে এখানে 3-এর মান কত হয়ে যাবে, 300 হয়ে যাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 3 নম্বর অপশন। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে একটি রম্বসের পরিসীমা দেয়া আছে 148, এটা 90 ডিগ্রি আমরা জানি, ABC D আর এটা O, এবং একটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে 24, তাহলে যদি BD 24 হয় BO কত হবে 12 আর OD কত হবে 12। রম্বসের ক্ষেত্রফল কত, রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি, হাফ ইন্টু D1 ইন্টু D2, যেখানে D1 এবং D2 হচ্ছে রম্বসের কর্ণের দৈর্ঘ্য। আর পরিসীমা কি জানি 4 ইন্টু A, যেটার মান দেওয়া আছে 148, A হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 দিয়ে যদি ক্যালকুলেশন করি এখানে কত পাবো, 3 আর 7, অর্থাৎ A এর মান কতবার হচ্ছে এখানে 37। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি ত্রিভুজ ABOC, এই যে ত্রিভুজ এটা ও কোণ 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি BC স্কোয়ার ইকুয়াল টু BO স্কোয়ার প্লাস OC স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। BC এর মান কত 37 স্কোয়ার ইকুয়াল টু OB এর মান 12 স্কোয়ার প্লাস OC এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাই OC ইকুয়াল টু √37 তার স্কোয়ার মাইনাস 12 তার স্কোয়ার, 37 তার স্কোয়ার মাইনাস 12 তার স্কোয়ার। তাহলে এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পাচ্ছি, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b করলে কত হয় √37 প্লাস 12 অর্থাৎ 49 ইন্টু 37 মাইনাস 12 অর্থাৎ 25। তাহলে OC এর মান এখানে কত পাচ্ছি আমরা 7 ইন্টু 5 অর্থাৎ 35 পাচ্ছি। তাহলে এইটুকুর ভ্যালু যদি 35 হয় টোটালটার কত হবে 70।
তাহলে রম্বসের ক্ষেত্রফল কত পাচ্ছি, 1/2 ইন্টু 70 ইন্টু 24, ক্যালকুলেশন করলে 12, 7 12 84, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান 840। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 840, 3 নম্বর অপশান রাইট অ্যান্সার। কপিল 20টি আম 50,000 টাকায় বিক্রি করেন, তাহলে তিনি 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করেন। একটি আমের ক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি একটি আমের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 20টি আমের কত হয়ে যাবে 20 টাকা। 1 ইন্টু ক্রয় মূল্য যেহেতু ধরেছি 1 ইন্টু সিপি এত রুপিস, তাহলে এটার 20 ইন্টু সিপি হয়ে যাবে। এখানে কি বলছে 20টি আম বিক্রি করছেন এবং 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করছেন, তাহলে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, 20টি আমের ক্রয় মূল্য তো 20 সিপি, এটাই করে তাহলে কত লিখতে পারি 20 ইন্টু এসপি, 20টি আমের বিক্রয় মূল্য মাইনাস 5টি আমের ক্রয় মূল্য 5 ইন্টু সিপি। তাহলে এখান থেকে আমরা এসপি এবং সিপি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিওটা পেয়ে যাব। কত পাবো এখানে 25 সিপি ইকুয়াল টু 20 এসপি, 5 দিয়ে ক্যালকুলেশন করলে 4 আর এটা 5, তাহলে এসপি মাইনাস সিপি ইকুয়াল টু কত পাবো 5/4। তো এখানে 20টি আম কত টাকায় বিক্রি করছি 50,000 টাকা, তো 5-এর ভ্যালু যদি 50 হয় তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে, 1-এর পর 3টে 0, 4টে 0, তাহলে 40,000 হয়ে যাবে। এটা হচ্ছে 20টি আমের কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য 40,000 টাকা, তাহলে একটি আমের কত হয়ে যাবে ভাগ 20, অর্থাৎ 40,000 ভাগ 20, একটা 0 কাটছে, 2 দিয়ে ক্যালকুলেশন করলে কত থাকছে 2,000। একটি আমের ক্রয় মূল্য তাহলে কত হবে 2,000, সঠিক অ্যান্সার হচ্ছে 2 নম্বর অপশান। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন যেগুলো নিয়ে আলোচনা করলাম, খুব সুন্দর সুন্দর কোশ্চেন, এইগুলোই কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। সেম কোশ্চেন কমন পাবেন এটা বলাটা ভুল হবে, কারণ কোশ্চেন কমন পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, তো সেম টাইপের কোশ্চেন কিন্তু পাবেন। তো এখানেই শেষ করব, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, খুব কম রেসপন্স পাচ্ছি যে কারণে বারবার শেয়ার করার কথা কিন্তু বলছি। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।